আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে হাসপাতালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে সকলের কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া কামনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিংয়ের আয়োজন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে, জানালেন সিইসি। স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বেগম খালেদা জিয়া, মন্তব্য রুহুল কবির রিজভীর। জননিরাপত্তার স্বার্থে আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু অবিলম্বে স্থগিত করা হচ্ছে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং চট্টগ্রামে 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। উপদেষ্টা পরিষদের বিশেষ সভা আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সভায় সভাপতিত্ব করেন। আজকের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান স্বেচ্ছাসেবকমূলক কার্যক্রম রেগুলেশন সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এই সংশোধনের ফলে বর্তমান আইনের কয়েকটি ধারায় পরিবর্তন এসেছে। এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং অনুদান অবমুক্তির শর্তগুলো সহজ করা হয়েছে। এখন থেকে বছরে 50 লক্ষ টাকা পর্যন্ত অনুদানের ক্ষেত্রে আর অনুমোদনের প্রয়োজন হবে না। আইনটিকে আরও অংশীজনবান্ধব করা হয়েছে। এছাড়া বৈঠকে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়াও উত্থাপিত হয়েছে। অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে এবং সংশোধিত আকারে পরবর্তী সভায় উত্থাপনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে বিভিন্ন সময় বন্দী থাকা অবশিষ্ট 24 প্রবাসী বাংলাদেশিকে অচিরেই মুক্তি দেওয়ার বিষয়ে উপদেষ্টা পরিষদকে অবহিত করেন। তিনি জানান, 2-3 দিনের মধ্যেই তারা দেশে ফিরবেন। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত রোববার হাসপাতালে ভর্তি হন তিনি। তার অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীরা। এ সময় তারা দলমত নির্বিশেষে সকলের কাছে বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া কামনা করেন। আরও জানাচ্ছেন সীমা শারমিন। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রোববার থেকে তিনি হাসপাতালেই রয়েছেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। চিকিৎসকরা আন্তরিকভাবে চেষ্টা করছেন উল্লেখ করে তিনি বলেন, চেয়ারপারসন এখনও সিসিইউতে রয়েছেন এবং অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
এখনো তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। তাকে ওটিতে নিয়েছে, তাকে এখন আবার তাকে পরীক্ষা করা হচ্ছে। তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। তার যে সমস্যাগুলি রয়েছে, জটিলতাগুলো রয়েছে, তার উত্তরণের করার জন্য সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন। এবং আমরা সারা দেশেই আমাদের লক্ষ কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্য আমাদের মহান রাব্বুল আলামিনকে দোয়া করছেন, তিনি যেন দ্রুত আমাদের মধ্যে সুস্থ ফিরে আসেন। শনিবার সকালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও তারেক রহমানের ফেরা প্রসঙ্গে প্রথমে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে। এর কিছু পরে অনেকটা একই ভাষায় এই প্রসঙ্গে নিজের ফেসবুক ভেরিফাইড পাতায় একটি স্ট্যাটাস দিয়েছেন তারেক রহমান। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সকল চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এছাড়া চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশবাসীর কাছে, সবাই রাজনৈতিক ব্যক্তিবর্গের কাছে আমরা বলবো, সবাই দোয়া করবেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল এবং উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলের। উনি দল মত সবকিছুর ঊর্ধ্বে সবসময় ফাইট করেছেন, সহনশীলতার প্রতীক ছিলেন। করতে চাবো যে সবাই দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করছে। যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত ওনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন। খালেদা জিয়ার ক্রমশ স্বাস্থ্যের এই অবনতি হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, সারা দেশবাসী আজকে ওনার জন্য দোয়া করছে। এর আগে শুক্রবার রাতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে দেখতে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা দূরত্ব বজায় রেখে ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু উনি বোধহয় সিরিয়াসেন অথবা অন্য কোনো অবস্থা আছেন। তো উনি আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, তার রিপ্লাইও দিয়েছেন। তো উনি এই মুহূর্তে আমার কাছে আমি পার্সোনালি মনে করতেছি যে এই মুহূর্তে উনি স্টেবল নন। যেটা আমাদের দায়িত্ব, আমরা চেষ্টা করব যে ওনাকে সুস্থ করার জন্য যতটুকু ট্রিটমেন্ট করা দরকার করবো, তো করার চেষ্টা করবো। আমরা দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে, আমি মনে করি দেশবাসীর আমাদের ম্যাডামকে খুব ভালোবাসে, এবং সেই ক্ষেত্রে শুধু মসজিদ মাদ্রাসায় নয়, ব্যক্তিগতভাবেও আমি আমার দেশের মা বোন ভাই মুরব্বী যারা আছেন তারা যেন ব্যক্তিগতভাবে একটু দোয়া করানোর জন্য। ৭৯ বছর বয়সী তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপি। সীমা শারমিন, বিটিভি নিউজ। গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন রাষ্ট্রপতি। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে হতে পারে বলেই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচন কমিশন আয়োজিত মক ভোটিং পর্যবেক্ষণে এসে সিইসি কথা জানান। তিনি বলেন, গত 15 বছরে যারা ভোটার হয়েছেন কিন্তু ভোটদানের অভিজ্ঞতা তাদের নেই, এসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মক ভোটিংয়ের আয়োজন। সকাল 8টা থেকে
দুপুর 12টা পর্যন্ত মক ভোটিংয়ে সিনিয়র ভোটার, বস্তিবাসী, শিক্ষার্থী, তৃতীয় লিঙ্গ প্রতিবন্ধী ও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই প্রকল্পের ভোটাররা অংশগ্রহণ করেন। আফরিন জাহানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন উজ্জ্বল আহমেদ। সকাল 8টা বাজার সাথে সাথে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শুরু হয় ভোটের কার্যক্রম। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দেওয়ার জন্য বুথগুলোর সামনে নারী পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের দায়িত্ব পালন করছিলেন প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্ট সহ সংশ্লিষ্টরা। আর কেন্দ্র তদারকিতে ব্যস্ত ছিলেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ছিল সাংবাদিক সহ দেশি বিদেশি পর্যবেক্ষকও। ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল 8টা থেকে একটানা ভোট গ্রহণ চলে বেলা 12টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে এই মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন। সকাল থেকে এ পর্যন্ত আমি দেখেছি যে কৌতূহল আছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এটা ভোট দিচ্ছেন এবং আমরা যেভাবে আপনার লাইন আপ যেটা করেছি, এখানে কিউইং যেটা করছি এবং তারা তাদের নির্দিষ্ট কক্ষে যাচ্ছেন, তাদের পরিচয় নিশ্চিত করে ব্যালট পেপার নিচ্ছেন এবং তারপরে ভোট যে গোপন কক্ষ আছে সেখানে যারা স্টাম্প করে সে বাক্সে ফেলছেন। আজকের এটা তো হচ্ছে আমাদের একটা অনুশীলনের থেকে অভিজ্ঞতাটা নিয়ে আরও বেটার করার জন্য, কারণ আমরা তো সবসময় তো বেটার করার চেষ্টা করি, কেউ তো খারাপ করতে চায় না। কাজে আমাদেরও চেষ্টা হচ্ছে যে বেটার হবে। আজকে যদি আপনি বলেন যে ওয়েল সাকসেস রেট ইজ 90%, আমরা বলবো যে ওয়াই নট 100%, দ্যাট ইজ আওয়ার ট্রাই। মক ভোটিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার CCAMM নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সাংবাদিকদের ব্রিফিংয়ে সিসি বলেন, গত 15 বছরে যারা ভোটার হয়েছে কিন্তু ভোট দানের অভিজ্ঞতা তাদের নেই, এসব ব্যক্তিদের ভোটের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এই মক ভোটিংয়ের আয়োজন। আমরা যে নির্বাচন দেওয়ার জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছি, একটা সুন্দর গ্রহণযোগ্য পার্টিসিপেটরি ইলেকশন উপহার দেওয়ার যে একটা ওয়াদা দিয়েছি, সেটা আয়োজন করতে গেলে একটা পোলিং সেন্টারে কী ধরনের আবহাওয়া থাকা দরকার, কী ধরনের পরিবেশ থাকা দরকার, ভোটারদের কিউ কীরকম হবে, পুলিং অফিসাররা কীরকম করে বসবে, প্রিসাইডিং অফিসাররা কীরকম করে বসবে, সাংবাদিক ভাইদের ভূমিকা কীরকম হতে পারে, যাবতীয় বিষয়াদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চেয়েছি এই একটা মক ভোটিংয়ের এক্সারসাইজের মাধ্যমে। গত 15 বছরের মধ্যে যারা ভোটার হয়েছে তারা দেখে না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই। এইটার মাধ্যমে একদিকে একটা অভিজ্ঞতা সঞ্চারও হচ্ছে, আর অন্যদিকে আমাদের একটা রিয়েল টাইম যে একটা অ্যাসেসমেন্ট অফ দ্য সিচুয়েশন। কারণ আমরা নর্মালি 8টার থেকে ভোট শুরু করি, 4টার সময় শেষ করি। এখন আমাদের অতিরিক্ত দায়িত্ব হিসাবে একটা রেফারেন্ডাম, একটা গণভোট একটা এসছে। এই গণভোট একসাথে করতে হবে আমাদের। তো গণভোট যদি একসাথে করতে হয় তাহলে আমাদের টাইম ম্যানেজমেন্টের একটা বিষয় আছে। এই আজকের এই অ্যাসেসমেন্টের ভিত্তিতে আমরা ঠিক করব যে আমরা যে ভোটার সেন্টার যে 42,500 প্লাস যে পোলিং সেন্টার ঠিক করেছি, whether these number of polling stations are sufficient or not. তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। এই মক ভোটিংয়ের মতো নির্বাচন উপহার দিতে চায় কমিশন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তো ইমপ্রুভ করে গেছে, অনেক ইমপ্রুভ করেছে এবং আমরা তো কন্টিনিউয়াসলি উই আর কোঅর্ডিনেটিং উইথ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ। আপনারা দেখতেছেন, আপনারা কভার করেছেন। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি। ওভারঅল এনভায়রনমেন্ট ফর পুলিং এটা আমরা ইনশিওর করবো ইনশাল্লাহ। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। উজ্জ্বল আহমেদ, বিটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে দেশে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া। তার জনপ্রিয়তায় ভয় পেয়ে হাসিনা কারাগারে ফুড পয়জনিংয়ে তাকে হত্যার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবার ও স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন রুহুল কবির রিজভী। এদেশের এক মহিষী মহিলা, যিনি অনেক রক্তচক্ষুর দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে, নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যাননি। দেশে থেকেছেন, জেল খেটেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনোদিন যাননি, নিজের জনগণকে ছেড়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র, তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন। স্থানীয় মিরেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব আবুল কাশেম, বিএনপির মিডিয়া সেলের সদস্য ও আমরা বিএনপির পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমান, কৃষিবিদ মকসুদুল মোমিনিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আমরা বিএনপির পরিবারের উদ্যোগে জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবার ও স্বৈরাচার আমলে নির্যাতনের শিকার 40টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছে জননিরাপত্তা রক্ষার স্বার্থে আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা ইস্যু অবিলম্বে স্থগিত করা হচ্ছে। ন্যাশনাল গার্ডের 2 সদস্যের উপর ভয়াবহ হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতি আরও কঠোর করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ আপাতত অনির্দিষ্টকালের জন্য সব আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা দেওয়ার পর গতকাল শুক্রবার এই ঘোষণা এলো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, পররাষ্ট্র দপ্তর আফগান পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণকারী সব ব্যক্তিদের জন্য ভিসা ইস্যু স্থগিত করেছে। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে লক্ষ্য করে গুলির প্রধান সন্দেহভাজন হিসেবে আফগান নাগরিক রহমানুল্লাহ লাকানওয়ালের নাম প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো। ওই হামলায় ন্যাশনাল গার্ডের 1 সদস্য নিহত হয়েছেন, আহত অন্য সদস্যের অবস্থা গুরুতর। বৈশ্বিক শিশু সুরক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে উত্তরাঞ্চলে ইসরায়েলের সাম্প্রতিক ধরপাকড় অভিযানে পুরো সম্প্রদায় ঘরবন্দি হয়ে পড়েছে। ফলে ওই এলাকার শত শত শিশু স্কুলে যেতে পারছে না। সংস্থাটি জানিয়েছে, ব্যাপক সামরিক অভিযানের কারণে তাদের শিক্ষা কার্যক্রম এবং শিশু সুরক্ষা সেবা বন্ধ রাখতে হয়েছে। এতে 700-এর বেশি শিশু জরুরি সেবা ও সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। তারা আরও বলেছে, পরিস্থিতির অবনতি হওয়ায় পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারছেন না। ফলে শিশুদের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে গেছে। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপ অঞ্চলের সেভ দ্য চিলড্রেনের আঞ্চলিক পরিচালক আহমদ আল হেন্দাউই বলেন, বিশ্বের দৃষ্টি এখন গাজায় থাকলেও পশ্চিম তীরে শিশু অধিকার লঙ্ঘিত হচ্ছে, তা চোখ এড়িয়ে গেলে চলবে না। তিনি বলেন, সব শিশুরই স্কুলে যাওয়ার অধিকার রয়েছে। নিরাপদ পরিবেশ ও শিক্ষার সুযোগ তাদের ভবিষ্যৎ গড়ার মৌলিক শর্ত। শিক্ষা একটি অধিকার, নিরাপত্তা একটি অধিকার, এ দুটোই বর্তমানে ঝুঁকির মুখে। পশ্চিম তীরে চলমান অভিযানের ফলে শিক্ষা বঞ্চনা, নিরাপত্তাহীনতা ও মানসিক আঘাতে শিশুদের ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে পড়েছে। সেভ দ্য চিলড্রেন বলছে, শিশুদের মৌলিক অধিকার রক্ষায় অবিলম্বে পরিস্থিতির উন্নয়ন জরুরি। ইন্দোনেশিয়ায় তীব্র বন্যা ও ভূমিধসে অন্তত 200 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পশ্চিম সুমাত্রার
আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব জানিয়েছেন এ পর্যন্ত 61 জনের মৃত্যু হয়েছে এবং 90 জন নিখোঁজ রয়েছে। সংস্থার তথ্য মতে উত্তর সুমাত্রায় মৃতের সংখ্যা 116 এবং আচেহ প্রদেশে কমপক্ষে 35 জন। অন্যদিকে প্রতিবেশী দেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডে ভারী বৃষ্টিপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে ইন্দোনেশিয়ায় বন্যা, ভূমিধস এবং পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। সম্প্রতি কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী মৌসুমি ঝড় পরিস্থিতি আরও জটিল করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষাকাল দীর্ঘ হচ্ছে, বৃষ্টিপাত বাড়ছে এবং আকস্মিক বন্যার ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। চলতি মাসেই দেশটির মধ্য জাভায় ভারী বৃষ্টিজনিত ভূমিধসে 38 জন নিহত এবং 13 জন নিখোঁজ হয়েছে। এদিকে শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত 34 জন। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় গৃহহীন হয়ে পড়েছেন হাজারো মানুষ। ভারী বৃষ্টিপাতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় যাতায়াতে ভোগান্তি বাড়ছে। হঠাৎ ঘন্টায় প্রায় 65 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড় ও বন্যার কারণে গুরুত্বপূর্ণ 3টি সেতু ধসে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। এবার খেলার খবর। ক্রিকেট সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যে 6টায় ম্যাচটি শুরু হয়। 3 ম্যাচ সিরিজের প্রথমটিতে 39 রানে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। তাই সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে একাদশে 3টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলীর পরিবর্তে নুরুল হাসান সোহান, রিশাদ হোসেনের পরিবর্তে শেখ মেহেদি হাসান এবং শরীফুল ইসলামের পরিবর্তে রয়েছেন মোহাম্মদ সাইফ। ফুটবল সিজেকেএস ক্লাব সমিতির ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্স ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ফাইনালে ব্রাদার্স ইউনিয়ন 3-2 গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায়। খেলা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক পুরস্কার বিতরণ করেন। এ সময় সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত সহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। হকি ভারতের চেন্নাইয়ে জুনিয়র হকি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 5-3 গোলে হেরেছে বাংলাদেশ। মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে খেলা শুরু হয় বাংলাদেশ সময় বিকেল 4টায়। বিশ্ব হকি মঞ্চে এটি বাংলাদেশের প্রথম উপস্থিতি। বিশ্ব হকির নতুন তারকা উপস্থাপনের এই টুর্নামেন্টে 24টি দল 6টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। বাংলাদেশ খেলছে গ্রুপ এফে। বিশ্ব হকির পাওয়ার হাউস অস্ট্রেলিয়া গত সংস্করণের রানার্স আপ ফ্রান্স এবং এশিয়ার শীর্ষ দলগুলোর মধ্যে একটি। পরবর্তী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে নবাগত বাংলাদেশ। এবার আবহাওয়ার খবর। শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটওয়া উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1880 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে 1830 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1750 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1755 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে
2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়াবিদ জানিয়েছে আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 15 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 7 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 26 মিনিটে, ভাটা সকাল 8টা 27 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 52 মিনিটে এবং ভাটা শুরু হবে রাত 9টা 16 মিনিটে।